মাথা ভাঙ্গার কাঁথা চোরার শিমলা চোরার ভাই, আমার লগে লাগলে লড়াই ছাড়া ছাড়ি নাই, ঠ্যাঙের লগে ঠ্যাং লাগাইয়া মাইরা দিমোর ল্যাং, লাল মাটিতে পয়রা চোরা ভাঙবিরে তোর ঠ্যাং। এই লাল মাটি হলো আমাদের মিরপুরের যে মাটির বৈশিষ্ট্য, সেটা হলো লাল মাটির একটা বৈশিষ্ট্য, একটা পাহাড়ি একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, আমাদের এখানকার যে মাটির বৈশিষ্ট্য সেটা আবার চট্টগ্রামের যে মাটির বৈশিষ্ট্য প্রায় কাছাকাছি আর কি। হ্যাঁ, আমাদের এলাকা হলো টেক, আমার যে গ্রামটা সেটার নাম হলো টেকের বাড়ি, মানে টেক মানে ওচা টিলা, টিলা মানে টেক, সেই বাড়িটার নাম। এটা হলো সেই লাল মাটির ব্যবহার করা আর কি। প্রিয় দর্শক, আমরা একটি স্টলে আছি এবং স্টলে আমাদের সাথে লেখক কবি আফসার নিজাম আছেন, যে এই বইটি লিখেছেন। এই মেলাতে তার এসছে এক তিতিলকা মা বোনেরা, মা বোলারা। এটা কোন ধরনের নাম কবি আফসার নিজাম, একটু বলবেন? আমরা মিরপুরের বাসিন্দা, আমাদের এখানে দুইটা নিজস্ব ভাষাই আছে। একটা হলো মিরপুরি স্থানীয় ভাষা, যেটা হলো ঢাকায়া ভাষার কাছাকাছি, আর দ্বিতীয় যে ভাষাটা আছে সেটা উর্দু। কারণ এখানে যখন ব্রিটিশ থেকে স্বাধীন হয় দেশ, তখন কিছু লোক বিহার থেকে চলে আসে এখানে, তখন তারা মিরপুরে বসবাস করা শুরু করে। তাদের ভাষাটা উর্দু। তাদের সাথে একই সাথে বড় হয়েছি, তাদের সাথে এই ছড়াগুলো আমরা কাটতাম। আমরা নিজেরা তৈরি করে নিতাম ওই সময়। বাচ্চারা যেভাবে ছড়া তৈরি করে খেলার জন্য আমরা এটা তৈরি করে নিয়েছিলাম, সেই ছড়াটাই আমি এখানে সন্নিবেশিত করেছি। সাথে আমি আরও চ্যালেঞ্জ আবার নিজে সংযোগ করেছি। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। আপনি একটু বলবেন, এটা পড়বেন? এটা আমি পড়তে পারতেছি না, নামটা কি নাম? এটা হলো এক তিতিল কা মা বোলারা, সাদা তিতিল উড়কে যা, পিচ্চি লড়কা পাকারকে আয়ে মিলকে ডানা দূর সে যা। এটা একটা খেলার মতো। যখন আমরা ফড়িং ধরতাম, এখানে ফড়িংগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই ফড়িং যখন ধরতাম তখন আমরা তো তাড়িয়ে দিতে পারছি না, তখন আমরা এই ছড়াগুলো কাটতাম। ছড়াগুলো কাটলে ফড়িংটা উড়ে যেত। এই ধরনের একটা খেলা, যাতে ফড়িংটা সে ধরতে না পারে, আরেক বন্ধু এটা মারতে না পারে, সেই জন্য মূলত এটা একটা মানবিক একটা ছড়া। এটা হাসান ইকবাল, আপনার তো এই বইমেলাতে একটি প্রকাশনা সংস্থা স্টল আছে। জি, কি নাম? ইনভেলপ পাবলিকেশনস। আপনার প্রকাশনা থেকে এবার নতুন নতুন কি বই এসছে? নতুন আসছে হুমায়ুন তীর্থ, নুহাসপল্লী বাংলাদেশ.com, কবি আব্দুল হাই সিকদারের লেখা, জুবায়ের হোসেনের কিশোর গোয়েন্দা গল্প, এছাড়াও কিছু কবিতার বই এসেছে। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। সব্যসাচী কিন্তু একদিনে এই পরিবেশ ক্রিয়েট করেন। সব্যসাচী কয়েকদিন ধরে প্রচারণা চালিয়েছে, এবং আরেকটা যে গ্রুপগুলো উত্তেজিত, তা যারা প্রতিবাদ করেছে তারাও কয়েকদিন ধরেই প্রচারণা চালিয়েছে। তো একদিন হুট করে ঘটনাটা ঘটেনি। এই ঘটনাটা যেহেতু ভার্চুয়াল জগতে ফেসবুকে প্রচারণা হয়েছে, বাংলা একাডেমিকে এ ব্যাপারে আগে থেকেই প্রস্তুতি রাখা দরকার ছিল, এবং এটাকে আগে থেকে যদি কোনো পদক্ষেপ নিত, ক্ষুব্ধ দুই গ্রুপটাকে নিয়ে বসতে পারতো, তাহলে এটা একটা সুন্দর মীমাংসা হতো। কিন্তু বাংলা একাডেমি সেটা করেনি। প্রিয় দর্শক, আমরা বইমেলাতে পেয়েছি লেখক এবং শিক্ষক ফারজানা ইসলাম অর্কি, তার সাথে কথা বলবো। আপা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো। আসলে আমি আপনাদের এখানে কথা বলার সুযোগ পেয়ে খুবই আনন্দ, মানে আপনাকে পেয়েও ভালো লাগছে। আপনি দেশের একটি বাইরের, আমাদের দেশের বাইরের একটি ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন। আপনি কোথায়, কোন ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন? আমি হাইনানে আছি। হাইনানে, হ্যাঁ চিনি। কোন সাবজেক্ট পড়ান? আমাদের ওটা বাংলা ল্যাঙ্গুয়েজের ওপরে, আমরা চায়না এন্ড বাংলা ল্যাঙ্গুয়েজের উপরে। হ্যাঁ, বাংলা। আপনার মেলাতে বই এসছে, কোন বই সম্পর্কে একটু বলুন। আচ্ছা, আমি আমার চোখে দেখা বাংলাদেশ, যে আমার চোখে যে বাংলাদেশকে আমি বিগত 15 বছর ধরে দেখছি, সেই বাংলাদেশকেই আমি কিছুটা আমার চিত্রে তুলে ধরেছি। যেমন আমি ঢাকা শহরে বেরোলে যে যানজট দেখি, সেখানে আমাদের কি সুবিধা কি অসুবিধা, সেই বিষয়টাকেও আমি আমার চিত্রে নিয়ে এসেছি। কোনো সুবিধা আমি দেখছি না, আবার অসুবিধাটাই বেশি দেখছি। তো সেই ক্ষেত্রে আর একটা বিষয় বলা চলে যে আমাদের যে আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে যে রাজনৈতিক যে বিষয়, আমাদের যে বাক স্বাধীনতা, সেটা নিয়ে আমরা কতটা ভেতরে ছিলাম, সেখান থেকে কতটুকু বেরিয়ে এসেছি এবং কতটা পেয়েছি, সেটাও একটু তুলে ধরা। পাশাপাশি
যদি প্রবন্ধ আকারে আর কি। পাশাপাশি আমাদের পথ শিশুরা কেন বেপথে চলে যাচ্ছে, কেন তারা সুযোগ পাচ্ছে না, কেন অবহেলিত, সেটার উপরেও কিছুটা তুলে ধরা। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। চীনের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে মূল যদি পার্থক্য পজিটিভ দিক বলেন। অবশ্যই চীনের শিক্ষা ব্যবস্থা যদি বলেন, যে আমরা প্রথমেই বলবো চীনের শিক্ষা ব্যবস্থাটা প্রত্যেকটাই প্র্যাকটিক্যালি। হ্যাঁ, আমরা ওখানে বেশিটার সময় প্র্যাকটিক্যালকে ভালোবাসি। আমরা যখনই ক্লাস করি আমরা প্র্যাকটিক্যালি ক্লাস করি এবং আমাদের প্রত্যেকটা জিনিস হাতে কলমে ধরিয়ে দেখা। আমাদের বাংলাদেশে যেটা হয়েছে, আমরা নোট করি, থিসিস করি, মানে সেটার উপরে ধীরে ধীরে অন্যের দেখে নিই, 5টা নোট কালেকশন করি, সেটা না। ওখানে সবাই সবার জ্ঞানে একটা বিষয়কে তৈরি করছে। এটাই হলো চীনের বিশেষত্ব। আমার হাতে আছে সাহারা আনোয়ারের একটি বই, প্রেম ও জীবন। এই হচ্ছে বই, কাব্যগ্রন্থ। সাহারা আনোয়ার, এই বইটি কাব্যের কোন কোন বিষয় উপজীব্য করে আপনি লিখেছেন? আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট, অর্থনৈতিক প্রেক্ষাপট, সব প্রেক্ষাপট দিক থেকেই আমাদের অবস্থানটা এখন খুব একটা ভালো নয়। তবে আমি শুধু একক কোনো প্রেক্ষাপটে আমার বইটা রচিত এমনটা আমি বলবো না। আমি এখানে সমাজ, সভ্যতা, ইতিহাস, ঐতিহ্য, প্রেম, ভালোবাসা, একটা মানুষের জীবনে যতটুকু প্রয়োজন আমি সব দিতে পারছি বলবো না, তবে আমি আংশিক দিতে চেষ্টা করছি এবং পারছি মনে হয়। আশা করি। আপনার প্রকাশিত অন্যান্য বই কি কি বই আছে? আমার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ 2020 গ্রন্থমেলাতে, 21শে গ্রন্থমেলা থেকে বের হয়েছে, সেটা হলো সুগন্ধি ফুল। তারপরে 2022-এ বেরিয়েছে ফুলে ফুলে জীবন। আগের থেকে ভালো লাগছে। অন্যান্যবার আসলে হয়তো আমার চাহিদা মতো বইগুলো পেতাম না, কিন্তু এবার মনে হচ্ছে যে মোটামুটি সব রকমের বই আছে আমার চাহিদা মতো। যেমন ইতিহাস, সংস্কৃতি, ইসলামিক সব আছে, যেটা আগে ইসলামিকগুলো পাওয়া যেত না এখানে।